কথা বলবি না? মীরা জবাব দেয় না একেবারেও, চুপ করে পুরুষটার স্বর অনুভব করে। কতদিন পর শুনছে এই গভীর কণ্ঠ। তৃষ্ণা এখনো মেটেনি, চোখ বন্ধ করে পড়ে রয়। রিহান এবার গম্ভীর হলো। মেয়েটা কি বেশি বাড়াবাড়ি করছে না এবার? রাগ চড়ে মাথায় গম্ভীর চাপা স্বরে প্রশ্ন করল। অসুস্থ হওয়া কি খুব জরুরি ছিল? মীরা মুখ খুলে এবার পুরুষটা নিজের কন্ট্রোল হারাচ্ছে। মীরার চোখের কর্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, চোখ বন্ধ রেখেই বহু কষ্টে বলল। তার অনুপস্থিতিতে আমার বুক তৃষ্ণায় ফেটেছে উজির। তার নৈঃশব্দে বিদায়ে অসুস্থ আমার মন। তাপমাত্রা বাড়লো শরীরের, অথচ সবাই বলে আমার জ্বর হয়েছে। সত্যি কি আমার জ্বর হয়েছে? আমি এলে সুস্থ হবে? রিহান জিজ্ঞেস করলো। মীরা হাসলো। তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে পুরুষটা। সে এলে নিশ্চিত মীরা সুস্থ হবে, কিন্তু যেই ধোকাটা দিয়েছে, মীরার মন অভিমানে টুইটম্বর। জবাব দিল না কোনো রকম। রিহান হতাশার স্বরে আবার বলে। এমনটা কথা ছিল না রে। পড়ালেখা করবি মন দিয়ে, বলেছিলি আমায়। আমার কিছু ভালো লাগে না রিহান ভাই। আপনি কেন আমায় আগে বলেননি আপনি সুইজারল্যান্ড চলে যাবেন? মীরা হাঁ হাঁ করে কান্না করে দেয়। তার কেন পুরুষটাকে এত কাছে পেতে ইচ্ছে করে, সবসময় চোখের সামনে বসিয়ে রাখতে মন কয়। রিহান চোখ মুখ শক্ত করে বসে রইল। যে কাজে গিয়েছিল মোটামুটি ভালো লেগে গিয়েছে। যদি সম্ভব হয় দ্রুত ফিরে আসবে। রিহান জানে মীরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, শুধু আবেগ ভালোবাসাই হোক। মেয়েটার চাপটা সহ্য করতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন মন খুলে কথা বলার জন্য একটা ফ্রেন্ড, যাকে সব বলা যাবে। শাহনাজের কাছে মীরা সব বলে, কিন্তু কাছের কাউকে বলতে পারলে মেয়েটা সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকবে না। রিহানকে ভেবে প্রশ্ন করল। এক্সাম প্রিপারেশন ভালো? সব কমপ্লিট। মীরা উত্তর দেয়, সুইজারল্যান্ড এখন একদম সকাল। কাজল এখনও ঘুমিয়ে আছে। গায়ে পুরুষটা কি কসফার্টার জড়াই। অতপর মীরাকে বলল। মেডিসিন আর শরীরের যত্ন নেবে। আমার মীরাকে আমি সুস্থ চাই। সেটা তুই কিভাবে আমারটা আমায় ফেরত দিবি আমার জানা প্রয়োজন নাই। রিহান কল কেটে মীরার চোখ বন্ধ করে আছে। ফোন কাটার পরেও মীরা ফোন কানে ধরে আছে। এই কথা বলাই যেন তৃষ্ণা মিডবার বদলে বাড়ল। চোখ বন্ধ করে পুরুষটাকে অনুভব করার চেষ্টা করে। হঠাৎ কিছু মনে পড়তে চমকে উঠল। তড়িঘড়ি করে গলায় হাত দিল। এ কি, কোথায় সে চেইন? নেই। মীরা অস্থির হয়। শোয়া থেকে কোনো রকম এক হাতের সাহায্যে উঠে বসে আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ রোকেয়া বেগম দরজায় দিয়ে কেবিনের ভেতর প্রবেশ করতে করতে শান্ত স্বাভাবিক কণ্ঠে জানায়। ওটা আমার কাছে কাল রাতেই খুলে রেখেছি। মীরা থতমত খেয়ে চুপ করে বসে রইল। টু শব্দ করে না। ভেতরে ভেতরে ভয়ে মরিয়া। মা এত শান্ত কিভাবে? একবারও জিজ্ঞেস করলো না এত দামি একটা জিনিস মেয়ে পেল কোথায়? মীরা চোখ তুলে দেখলো শাহনাজ পেছনে কাচুমচু করে দাঁড়িয়ে আছে। রোকেয়া বেগম বেড থেকে ফোনটা তুলে শাহনাজের হাতে দিয়ে বলে। দাঁড়িয়ে আছিস কেন, বস। শাহনাজ ভীতু দেখে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। রোকেয়া মেয়ের হাতের স্যালাইন খুলে শেষ হয়েছে, সেটা পাশের ঝুড়িতে রেখে সব গুছিয়ে একটা ব্যাগে নিল। ওষুধপত্র সব শাহনাজের কাছে দিয়ে মেয়েকে ধরে বাইরে নিয়ে এলো। বিল পে করে সিএনজি করে বাড়ি ফিরল। মীরা পুরোটা সময় আতঙ্কে রইল। বাড়ি এসো রোকেয়া খুব স্বাভাবিকভাবে মেয়ের গা মুছিয়ে দিল, কাপড় পাল্টে দিয়ে মেয়ের জামা কাপড় ধুয়ে দিল। অতপর মেয়ের জন্য আলু ভাজি করতে গেল। মীরার জ্বর হলেই ঝালঝাল আলু ভাজি দিয়ে ভাত খেতে চাই। মীরার কমল বেগমের কাছে কত সময় বসে রইল। শরীর দুর্বল, তাই কমলা বেগম নাতনিকে ধরে রুমে দিয়ে নিজে বাইরে এলো। বাড়িতে করা সব রকম সবজি দিয়ে তাদের মাসের পর মাস চলে। তরকারি খুব একটা কেনার প্রয়োজন হয় না। রোকেয়া বেগমকে বলে বলে মৌসুমের সবজি গাছ কিনে এনে লাগাই কমলা বেগম, আর তা দিয়ে তাদের সংসারের কাঁচা বাজার চলে। রিহান কি বলল, দেশে কবে আসবে? মীরা শুয়েছিল। মায়ের প্রশ্নে এক ঝটকায় শোয়া থেকে বসে গেল। রোকেয়া ভাতের প্লেট হাতে বিছানায় এসে বসলো। মীরা কিছু সময়ের জন্য ভাবল সে ভুল শুনেছে, কিন্তু না। রোকেয়া মীরাকে ভুল প্রমাণ করে আবার একই প্রশ্ন করল। কবে আসবে বলছিস না কেন? আম্মা। মীরার চোখে স্পষ্ট ভয়, হয়তো বয়স কম সেই জন্য। রোকেয়া বেগম মেয়ের মুখে ভাত দেয়। মীরা বসে থাকে স্তম্ভ হয়ে। রোকেয়া বলে। তোর বাবার আর আমার যখন সম্পর্ক তখন 1 বছরের বেশি হবে। তোর নানা জান জেনে গেল। আমায় জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম, লজ্জায় অস্বস্তিতে বড় ভাবির কাছে কথাখানি স্বীকার করেছিলাম। রোকেয়া মেয়ের সরল চাহনি চোখের তারাই তাকিয়ে থাকে। সরলের চোখ জোড়াই দুঃখ কষ্ট রোকেয়া কোনোদিন দেখতে চায়নি। মীরার বাবা যখন বেঁচে ছিলেন মীরাকে কোনো রাজকন্যার চেয়ে কম কিছু ভাবেনি। মেয়ে কাঁদলে পাগল হতো। মায়ের চেয়ে বেশি বাবা হয়ে তিনি মেয়ের যত্ন করেছেন।
রোকেয়ার চোখের কোণে জল জমা হয়। কত সুন্দর না ছিল তখন। হঠাৎ সব একটা মানুষের বিদায়, সব কিছু এলোমেলো হয়ে গেল। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে রোকেয়া মেয়ের চোখে চোখ রেখে বলে উঠল, কাউকে ভালোবাসলে ভয় পাওয়া উচিত। সেটা শুধু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। এটা ব্যতীত অন্য কোনো কিছুতে ভয় পেলে নিজের ভালোবাসা হারতে হবে নিশ্চিত। রিহান কল করেছে, একটু কথা বলবি? মীরা পড়তে বসে আছে। রোকেয়া তখন ফোন হাতে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে। হাতের বাটন ফোনটা বেঁচে চলেছে অনবরত। মীরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে ফের বইয়ের দিকে তাকালো। বইয়ের পাতা উল্টায়, দৃষ্টি সেখানে নিবদ্ধ রেখে নাকচ করে দেয়। না আম্মা। কল বেজে কেটে গেল। রোকেয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়ে তার মন শক্ত করেছে। নিজের অবস্থান ধরে রাখতে কিংবা কখনো কখনো সেই স্থান আরও শক্ত করতে আমাদের কিছু স্বভাব অভ্যাস বদলাতে হয়। কারোর কাছে নিজেকে মূল্যহীন প্রমাণ করার কোনো মানেই হয় না। আগে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। রোকেয়া মেয়েকে বুঝিয়েছে মিরাজ যেন এমন একটা মানুষ প্রয়োজন ছিল যে খুব কাছে তাকে বুঝবে, বোঝাবে। রোকেয়া বেগম বলল, আচ্ছা পর। অতঃপর তিনি চলে গেল। মীরার চোখগুলো লাল, ঠোঁটগুলো কাঁপছে। কত কষ্ট এই না! শব্দটা সে মুখ দিয়ে বের করেছে একমাত্র মীরার মন জানে। কিন্তু এতে করে যদি নিজের একটু ভালো হয় তবে তাই করবে মীরা। কাল থেকে এক্সাম শুরু। রোকেয়া মেয়ের একদিকে এত সেবা যত্ন করেছে, মীরা খুব দ্রুত সুস্থ হয়েছে। রাত 11:30 বাজে। রোকেয়া বেগম দুধের গ্লাস হাতে মীরার কক্ষে এলো। মেয়েকে জোর করে খাইয়ে দিল। ঘুমতে বলে তিনি নিজের রুমে গেল। মীরা লাইট অফ করে শুয়ে পড়ল। পরীক্ষার আগে রাতে বেশি রাত জাগতে নেই, নয়তো এক্সাম হলে শরীর খারাপ করবে। রোজকার ন্যায় রোকেয়া বেগম একদম সকালে রান্না শেষ করল। আজ স্কুল থেকে ছুটি নিয়েছে। মেয়ের প্রথম পরীক্ষা আর তিনি যাবে না তা কী করে হয়। রান্না শেষ, শাশুড়ি আর মেয়েকে নিয়ে খাবার খেলো। মীরা সব গুছিয়ে রেখেছে। খাবার পর আস্তে ধীরে রেডি হয়ে নিল। গোসল করেছে মীরা, লম্বা চুলগুলো ভেজা। রোকেয়া মেয়ের চুল মুছে দেয়। 10টা থেকে পরীক্ষা শুরু। 9টা বাজে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রথম দিন একটু আগে যাওয়া ভালো, তার ওপর সিট পড়েছে অন্য একটা কলেজে। 10টা বাজার 30 মিনিট আগেই মীরা কলেজের ভেতর ঢুকে গেল। রোকেয়া বসে অপেক্ষা করতে লাগলো। শাহনাজের একটা ক্লাস আছে, 9টা বাজে শেষ হবে। শাহনাজ ক্লাস শেষ হলেই চলে আসবে। রোকেয়া কলেজের পাশে থাকা বড় পুকুরের ঘাটলার দিকে গেল। সেখানে অনেক গার্ডিয়ান বসে আছে। পাশে একটা মসজিদও আছে। রোকেয়া ফোন বের করে শাহনাজকে কল করে ঠিকানা দিয়ে অন্য আরও অনেক মহিলা আছে তাদের সাথে আলাপ পরিচয় হলেন। পাক্কা 3.5 ঘন্টা অপেক্ষা করার পর মীরা বেরিয়ে এলো। মুখে তার গম্ভীর, দেখে বোঝার উপায় নেই পরীক্ষা কি ভালো হয়েছে না খারাপ। রোকেয়া চিন্তিত। শাহনাজ অধর কামড়ে ধরে ভাবুক হয়। ওর পরীক্ষা ভালো হলেও ওর মুখ এমন থাকে, কিন্তু মীরার মুখ এমন দেখাচ্ছে সেটার কারণ কি বুঝতে পারছে না। রোকেয়া শাহনাজ ভিড় ঠেলে মীরার কাছে গেল। মীরা বহু নির্বাচনী প্রশ্নপত্র শাহনাজের হাতে দিল। শাহনাজ কয়েকটা দেখলো যেগুলো মীরা সঠিক উত্তর দিয়েছে, আর যেগুলো পারে না সেগুলো নেটে দেখলো। 3টা ভুল আর বাকি সবগুলো ঠিক দাগিয়েছে। রোকেয়া বেগম মেয়ের জন্য আগে থেকে পানি আর একটা কেকের প্যাকেট কিনে রেখেছে। মীরাকে এক পাশে নিয়ে পানি দিল। মীরা পানি খেয়ে একটা কেকের পিস খেলো। শাহনাজ মীরার খাবার শেষ ফুচকা দোকানে গেল। 3জন মিলে ফুচকা খেলো। দুপুর 2টার দিকে বাড়ি ফিরল। সময় খুব দ্রুত চলে। দেখতে দেখতে কিভাবে যে মীরার পরীক্ষা শেষ হয়ে গেল। আজ শেষ পরীক্ষা, তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে। রোকেয়া আজ আসেনি, স্কুলে পরীক্ষা চলে, সেজন্য আসা সম্ভব নয়। শাহনাজ নিতে আসবে মীরাকে। মীরা পরীক্ষা শেষ বাইরে এসে দাঁড়ালো। হাতের ঘড়িতে সময় দেখলো সমান 1টা বাজে। চক্ষু ঘুরিয়ে এদিক সেদিক তাকাতেই সামনে পুকুর পাড়ে দৃষ্টি গেল। মুহূর্তে চোখে মুখে অবিশ্বাস্য এক ছাপ ফুটে উঠল। নিজের দেখার ভুল ভেবে অন্য পাশে তাকালো, তবে আর চোখে সেদিকে ঠিক লক্ষ্য রাখলো। মিনিট খানিক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন পুকুর পাড়ে দাঁড়ানো জিপ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলো তখন অবাক হলো। সত্যি কি সে যা ভাবছে তাই হয়েছে, নাকি ভ্রম? কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা মানুষ সুইজারল্যান্ড থেকে কি করে এখানে আসবে? নাকি ইফাত ভাই? মীরার ভাবনার মাঝে মীরা কিছু বুঝে ওঠার আগেই জিপ গাড়িটা খুব দ্রুত ওর সামনে চলে এলো। এতটাই দ্রুত বেগে এসেছে যে মীরা ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছু সময় ব্যবধান যখন কোনো রকম আভাস অপর প্রান্ত থেকে পেল না, তখনই চোখ মেলে তাকালো। ফিটফিট করে তাকিয়ে গাড়িতে বসা পুরুষটাকে দেখে চোখ বড় হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়। মুহূর্তে মীরা খুব পানির তৃষ্ণা অনুভব করলো। 4 মাস পর মানুষটার সামনাসামনি দেখা পেল। মীরার বুকের ভিতর দ্রিম দ্রিম করছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি তো আর বদলে যাবে না। সত্যি এটাই রিহান শেখ বসে আছে জিপ গাড়িটাই। দৃষ্টি তার সামনের দিকে স্থির, মুখের আদল কঠোর, চল শক্ত করে সামনে তাকিয়ে আছে। মীরা আস্তে করে শুকনো ঢিক গেলে
এতদিন সাহস করে মানুষটাকে অবহেলা তো করেছে, কিন্তু এর পরিণয় কি হতে পারে মীরার কোনো একবার মাথাও এলো না। পরক্ষণেই মীরার মনে হলো সে কি ভাবছে। এমনটা তো কথা ছিল না। সে নিজেকে শক্ত করেছে, তবে এখন কেন ভেঙে যাচ্ছে আবার? নিজের ভয়কে আড়ালে রেখে মীরা হাসার চেষ্টা করে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার না 2 বছর পর আসার কথা রিহান ভাই? এই প্রশ্নটা যেন আগুনে ঘি ঢালার মতোই ছিল। রিহান এত সময় নিয়ে নিজেকে শান্ত করে রেখেছিল, কিন্তু মীরার এমন হিয়ালি যেন তার একদম পছন্দ হলো না। মেয়েটাকে অবহেলা করছে, রিহান শেখ ইগনোর করছে। কত বড় স্পর্ধা এই মেয়ের! রিহান অবাক না হয়ে পারে না। রিহান নিজেকে যথাযথ শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু সে যেন আজ ব্যর্থ হচ্ছে। চোখ বন্ধ করে চিবিয়ে চিবিয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। গাড়িতে বস। মীরা মৃদু কেঁপে উঠল, চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো। শাহনাজ আপা আসেনি। মীরা বিরক্ত হলো, কেন যে এই মহিলা এখানে আসছে না মীরা ভেবে ভয় পায় না। মীরা অস্থির হয়ে পুরুষটার মুখের দিকে তাকিয়ে বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করে। তবে ওপরে ওপরে সে নিজেকে ঠিক সামনে নিল। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি গাড়ি নিয়ে যেতে পারবো রিহান ভাই, আপনি বাড়ি যান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে, বিশ্রাম করুন, পরে দেখা করবো আমরা। রিহান ক্ষেপে উঠল, রক্ত চোখে মীরার দিকে তাকালো। মীরার অন্তর আত্মা সেই মুহূর্তে দেহ ছেড়ে বেরিয়ে আসার জোগাড় হয়। রিহান রাগে হিস হিস করছে। তার মন দেহে সব এই মুহূর্তে আগুন জ্বলছে, যা এই মুহূর্তে মীরাকেও জ্বলাতে চাইছে। কিন্তু রিহান বরাবরের মতো দাঁতে দাঁত চেপে রাগ হজম করে। এই মেয়ের সাথে সে কোনো রকম উল্টাপাল্টা কিছু করতে চায় না। মীরা রিহানকে এমন চুপচাপ বসতে থাকে দেখে একবার ভাবলো চলে যাবে এখান থেকে, কিন্তু রিহানের কথায় সেটা আর হলো না। আমি ভীষণ ক্লান্ত, জান, একটু শান্তি দেয়, এরপর না হয় তোর যা শাস্তি দেওয়ার দিবি। মীরার বুক ভারী হয়ে আসে। এভাবে বলছে কেন পুরুষটা? মীরার বুঝি কষ্ট হয় না? এত মায়া আদরে কথা কেন বলে? একটু কি জোর করতে পারে না? ভালোবাসার মানুষ অভিমান করলে যে তার অভিমান বুঝতে হবে, জোর করে অভিমান ভাঙাতে হয়, সেটা কি এই পুরুষ জানে না? এভাবে বললে তো মায়া লাগবেই, কিন্তু জোর করলেই না ভালোবাসার প্রখরতা বুঝতে সক্ষম হবে। মীরা উঠে বসে গাড়িতে। রিহান লাল টকটকে চোখ জোড়া দিয়ে এক পলক দেখে নিল মীরাকে। পরপরই জিপ গাড়িটা স্টার্ট করে। গাড়ি চলে সাই সাই করে। মীরা চুপ করে বসে কোন চোখে রিহান ভাইয়ের দিকে দেখে। অদ্ভুত সুন্দর পুরুষটা, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। মীরার সেই দিন এর কথা মনে পড়ে। রিহান ভাই আবার সেই বাগান বাড়ির দিকে যাচ্ছে। মীরার মন মুহূর্তে ভালো হয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে নিজের বাহুতে প্রবল বেগে শক্ত হাতের ধাক্কা অনুভব করে। মনে হলো যেন তার ঠিক 10 সেকেন্ড পরেই নিচে পড়ল মেয়েটা। মস্তিষ্ক কিছুই বুঝতে পারে না। কয়েক সেকেন্ড ব্যবধানে কানে ভেসে এলো বিকট এক শব্দ, বিয়ে করবো আমি এক্ষুনি। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো রিহানের দিকে। ছেলেটা পাগল হয়েছে? এই অবস্থায় বিয়ে কিভাবে সম্ভব? মাথায় শুভ্র রাঙ্গা ব্যান্ডেজ মোড়ানো, শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত। তখন দুপুর ছিল, আর গ্রামের ওই সাইডে তেমন মানুষ না থাকায় কেউ ওদের দেখেনি। রিহানের যখন জ্ঞান ফিরে তখন শরীর দুর্বল আর মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিল। তবে সেদিকে ছেলেটার খেয়াল ছিল না। ঘাড় এদিক ওদিক ঘুরিয়েও যখন মীরাকে পায়নি তখন অস্থির হলো। গাড়ি থেকে নেমে মাথা চেপে ধরে কোনো রকম গাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মীরাকে পৌঁছে দিল। গাড়ি থেকে নেমে মাথা চেপে ধরে কোনো রকম গাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মীরাকে পেয়েছিল। জ্ঞান নেই মেয়েটার। রিহান নিশ্চিত মীরা ব্যথা পায়নি, তবে মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়েছিল। রিহান নিজেও হয়তো গাড়ি থেকে নেমে গেলে তার নিজেরও কোনো ক্ষতি হতো না, তবে তার শখের গাড়িটা হয়তো আর ঠিক থাকতো না। রিহান ঝুঁকে বসে মীরাকে বার কয়েক ডেকেও যখন কোনো লাভ হয় না, তখন রিহান এই অবস্থাতে মীরাকে কোলে তুলে গাড়িতে বসায় অনেক কষ্টে। গাড়ি ঘুরিয়ে উপজেলা হসপিটাল আসতে 10-15 মিনিট লাগে। সেখানে ব্যথায় জর্জরিত রিহান আধা ঘন্টা এসে হসপিটালে পৌঁছালো। আর সেখানে গাড়ি থামাতে অনেকে ওকে দেখে এগিয়ে যায়, আর ততক্ষণে রিহান নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। কপালের ডান পাশে ভালোই জখম হয়েছে, তাই মাথার যন্ত্রণায় জ্ঞান হারায় আবারও। আর চোখ যখন খুলে তখন শেখ বাড়ির সবাই ওর সামনে উপস্থিত ছিল। আর একে একে সবার মুখে যখন একই প্রশ্ন, এসব কি করে হলো, রিহান তখন নির্বিকার ভঙ্গিতে উপরোক্ত ইচ্ছেটা সবাইকে জানালো। রিহানের বাবা স্ত্রী রেহানুমা বেগমের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। রেহানুমা বেগম স্বামীর চাহনি দেখে ঘাবড়ে গেলেন। শাশুড়ির আড়ালে গিয়ে দাঁড়ালো রমজান শেখ গম্ভীর। তিনি আগেই আন্দাজ করেছিল কিছু একটা গড়বড় আছে। যে নাতি তার আগে 6 মাস পর গ্রামে আসতো, সেই নাতি এখন সপ্তাহ 15 কিংবা 3 দিন কিংবা রোজ আসতো। শুধু মাঝে সুইজারল্যান্ড ছিল বলে ব্যাপার ওনার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। তবে রিহান যে কেমন সেটা আর কেউ জানে না, আর না জানে বড়রা তো জানে।
সবাই রমজান শেখ বলবে সেই অপেক্ষা করছে। বেশ কিছু সময় নীরবতা চলে আসে। অতঃপর রমজান শেখ শান্ত স্বরে বলল, তুমি সুস্থ হওয়া আগে দাদু ভাই আমরা মেয়ে দেখে রাখবো। তুমি সুস্থ হলে তোমার বিয়ে। আমি সুস্থ। কিন্তু এত দ্রুত মেয়ে কোত্থেকে পাবো? তাছাড়া তোমার হঠাৎ এমন অবস্থায় বিয়ে কেন করতে ইচ্ছে হলো? ইফাতের বাবা ইব্রাহিম শেখের প্রশ্নটা হয়তো লজ্জাজনক। সবার চোখে মুখে সঞ্চলতা ফুটে উঠল। অপ্রস্তুত হলো সবাই। এমন প্রশ্ন কাকা হয়ে ভাইয়ের ছেলেকে করা তার নির্লজ্জের পরিচয় বহন করে, কিন্তু এখন সেটা করল না। তার কারণটা রিহান নিজেই। সবাইকে বিষয়টা ভাবালো। ছেলেটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে কি মাথায় আঘাত লেগে স্মৃতি হারিয়ে ফেলে গেল? কিন্তু ডক্টর যে বলল ক্ষত তেমন গভীর নয়, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। রিয়াজ শেখ স্ত্রীকে ইশারা করে কেবিন থেকে বেরিয়ে গেল। রেহনুমা বেগম আতঙ্কিত। শাশুড়িকে সাথে নিয়ে বেরিয়ে এলো। নীনা বেগম এসে বলল, বড় বউ কিছু জানে না, ওরে কিছু কইয়া লাগে না। আমা ওর কি হয়েছে হঠাৎ এসব কথা? আমরা চাই রিহান বিয়ে করে, বয়স হয়েছে তাই বলে এমন পরিস্থিতিতে। রিয়াজ শেখ হতবিম্বল। নীনা বেগম কোমর ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। তিনি গিয়ে একটা চেয়ারে বসেন। রেহনুমা বেগম শাশুড়ির পাশে গিয়ে দাঁড়াই। নীনা বেগম ছেলে বউয়ের হাতের ওপর হাত রেখে ভরসা দেন, এবার যা হবে ভালো হবে, ভালো করতে হবে, নয়তো দুই পরিবারের অভিমান কোনোদিন মিটার নয়। তবে এটা এখনই সম্ভব হবে যখন তাহার একমাত্র মেয়ে শেখ বাড়ির প্রথম মেয়ে রমজান শেখের এক কন্যা রোকিয়া শেখ চাইবে। তবে তিনি আশায় বাঁচে, রোকিয়া নিশ্চয়ই নিজের কষ্টটা মেয়েকে পেতে দেবে না। এটা ভেবে চিন্তামুক্ত থাকেন। ছেলেকে ইশারা করে পাশে বসতে বলে। রিয়াজ শেখ স্বাভাবিকভাবে এসে মায়ের পাশে বসে। নীনা বেগম বলল, জানি বোনকে তোমরা দুই ভাই নিজেদের চেয়েও বেশি ভালোবাসো। বোন স্বামীকে ছাড়া একা একটা বাড়িতে রয়েছে, বৃদ্ধ শাশুড়ি আর ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে, সেটা আবারও খুব সচ্ছলতায় সাথে। এটা যে তোমার কিংবা তোমার বাপ ভাইয়ের কাজ সেটা সম্পর্কে শেখ বাড়ির সবাই অবগত। বোনকে আড়াল থেকেও তোমরা সাহায্য করছো, হয়তো এটাই তোমাদের কর্তব্য দায়িত্ব, কিন্তু ভালোবেসেই তো করেছো। বোনকে একটা সময় তোমরা অনেক অত্যাচার করেছো, আর ভুল কিংবা ভবিষ্যতে খারাপ হয়েও এটা ভেবো না অনেক বোন বা নিজের মেয়ের জন্য সবাই ভালোটা চেয়েও এমন করে। ভালো সবাই চাই, কিন্তু মাঝে মধ্যে আমরা ভালো চাইতে গিয়েও নিজের অজান্তে হলেও তাদের মনে অনেক কষ্ট আঘাত দিয়ে ফেলি। কাছের মানুষদের আঘাত কষ্ট বেশিই হয়। হঠাৎ যখন চোখের সামনে আপন মানুষগুলো বদলে যায়, অন্য একটা রূপ চোখে ধরা পড়ে, তখন হয়তো এর চাইতে বিষণ্ণময় অনুভূতি আর কিছুই হতে পারে না। তখন আমার মেয়ে পালিয়ে গিয়েও ঠিক করেনি, তবে পালাতে কিন্তু তোমাদের জন্যই বাধ্য হয়েছিল আমার মেয়ে। প্রথমে কিন্তু আমাদের মানাতে চেয়েছিল, আফসোস আমরাই মানিনি। আমি চাইবো দ্বিতীয়বার তোমাদের দ্বারা যেন এমন ভুলটা আর হয় না। রিয়াজ শেখ মায়ের কথা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। সত্যি বাড়াবাড়িটা তখন তারাই করেছিল। বোনের ভালো চাইতে গিয়ে বোনের ভালোবাসা ভুলে গিয়েছিল। সুখ শান্তি শুধু টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকে না, ভালোবাসা থাকাটা জরুরি। আফসোস শুধু একটাই, তারা ভালো চাইলো, আল্লাহ তো ভিন্ন রকম পরিকল্পনা আগেই করে রেখেছিল, যেটা কেউ জানতো না। রিয়াজ শেখ মায়ের কথা ঠিক বুঝতে পেরেছে, তবে ব্যাপারটা পুরোটা খোলসা করতে বলেন। আম্মা আমি যদি খুব বেশি ভুল না হই তুমি মীরার কথা বলছো, কিন্তু মীরা অনেক ছোট, রকু মানবে না। ছেলের মুখে এত বছর পর বোনের সেই ছোটবেলার আদর করে ডাকা নাম শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছে নীনা বেগম। তবে কিছু ভেবে বলে উঠলেন, আর যদি তোমার বোনের মতো একই কাজ মীরা করে, তাহলে তোমরা মেনে নিবে তো? প্রয়োজনে তাই, তার আগে রকুর সাথে এ ব্যাপারে কথা বলা উচিত। নীনা বেগম আড়ালে হাসে। রেহানুমা বেগম স্বস্তি পান। এটা নিয়ে অন্তত স্বামী আর তাকে কিছু বলতে পারবে না, যার আগে মানুষ। রেহানুমা বেগম এত যুগ সংসার করে এসেছে এই মানুষটার সাথে, অথচ আজ পর্যন্ত ওনার মুখের ওপর কথা বলার সাহস হয়নি। যদিও রিয়াজ শেখ স্ত্রীর সাথে খুব নর্মাল বিহেভিয়ার করেন, ভালোবাসে, আদর যত্ন সবই করে, কিন্তু তিনি নিজে একটু চুপচাপ আর ভীতু স্বভাবের। আর বয়সও খুব ছোট ছিল বিধায় এত বছর সংসার করে সহজে হতে গিয়েও যেন পারে না, কিংবা মানুষটার অসম্মান হয় কোনো কথায় সেই থেকে কিছু বলে না। রিহানের পাশের রুমের মীরা ভর্তি আছে, জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই, ভয় পেয়েছে প্রচুর। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, তবে তার চেয়েও বড় কথা, মীরা এই মুহূর্তে ভীষণ পাগলামি করছে রিহানের জন্য। দুজন নার্স, একজন আয়া কতবার করে বলল রিহান ঠিক আছে, কিন্তু মীরার বিশ্বাস হচ্ছে না, বরং আরও কান্না করছে।
আর কি সব বিড়বিড় করছে। রোকিয়া গিয়েছিল ভাইয়ের সাথে কথা বলতে। রিহান নিজের কথায় অনড়, আজই বিয়ে করবে সে, তাই রোকিয়া বেগমের সাথে এ ব্যাপারে কথা বলেছে রিয়াজ। রোকিয়া শুধু বলেছে তার মেয়ে যা চাইবে তাই সে মেনে নেবে। তাই সবাই এসেছিল মীরার কাছে, কিন্তু কেবিনে এসে মীরার পাগলামি দেখে কেউ আর বুঝতে বাকি থাকে না। তবু কথা ক্লিয়ার করে নেওয়া ভালো। রিয়াজ শেখ মীরার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে জানালো, আম্মা জান, রিয়ান ঠিক আছে, বিশ্বাস হয়েছে? মীরা মায়ের দিকে তাকাই। মা এত নিশ্চুপ, মীরার ভয় হতে গিয়েও হয় না। সেদিন বলা মায়ের কথাটা মনে পড়ে, ঘাড় নেনে সায় দিয়ে আবদার করলো, আমি একটু ওনাকে দেখবো মামা। অবশ্যই দেখবে, তার আগে বলো আমার মেয়ে হবে, বিয়ে করবে রিয়ানকে? মীরার কথাটা বুঝতে কিঞ্চিত সময় লাগে। কি বলেছে মস্তিষ্ক বুঝতে পেরে চোখ বড় বড় হয়, মনে হয় স্বপ্ন সবকিছু। তৎক্ষণাৎ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে থাকে। নীরবতা যেন সম্মতির লক্ষণ। রোকিয়া মেয়ের চোখের ভাষা বুঝতে পারে। মেয়ে তার উত্তর না পেয়ে যে কিছু বলবে না তিনি ভালো করেই জানে। চোখের ইশারায় হ্যাঁ বোঝাতে মীরাও আচমকায় বলে উঠল, আমি রাজি মামা। রিহান অসুস্থ শরীর নিয়ে বসে আছে বেডে। তাকে শুয়ে থাকা নির্দেশ দিয়েছেন ডক্টর, কিন্তু সে বসে আছে। পরিবেশটা থমথমে, কেউ টু শব্দ করছে না। কেউ বসে আছে তো কেউ দাঁড়িয়ে আছে। রিহানের বরাবর সামনের একটা চেয়ার বসে আছে মীরা। মেয়েটার শরীর দুর্বল, তার মানে এতজন মানুষ আর হঠাৎ বিয়ে বিষয়টা এমন পরিস্থিতির সাথে জুড়ে গিয়েছে, হয়তো সেই জন্য অসুস্থ হচ্ছে। রিহান দুর্বল, চোখ জোড়া মেলে পিট পিট করে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার হয়তো সেই জন্য অস্বস্তি হচ্ছে। রিহান দৃষ্টি ঘুরিয়ে কাজের দিকে তাকাই। তিনি কাজে খসখস করে কিছু লিখেছে। সে বিরক্ত হয়, এত দেরি কেন করছে কাজে সেটা বুঝতে পারছে না। রমজান শেখ নাতির মুখে তাকিয়ে আড়ালে মুস্কি হাসে। মেয়ের অভিমান ভাঙছে ধীরে ধীরে, এতেই তিনি খুশি। তিনি মেয়ের রোকিয়ার দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে কাজীকে তাগাদা দিয়ে বলল, আমার দাদু ভাই অসুস্থ কাজু সাহেব, বিয়েটা আপনি শুরু করুন। কাজী পান খেয়ে লাল করে রাখা ঠোঁট জোড়ায় এলিয়ে হাসে। সাদা দাড়ির ফাঁকে খারাপ লাগে না, মীরার ভালো লাগলো। তবে হঠাৎ নিজের দাদার কথা মনে পড়ে মনটা বিষণ্ণ হয়। বাবার অল্প বয়সে দুনিয়ায় ত্যাগ করার ফলে দাদার সাথে তার শৈশবে কাটানো স্মৃতি বেশি। বাবা দাদার কথা মনে পড়ে, মীরার অস্বস্তি ভুলে মন খারাপ হয়। পাশে দাঁড়িয়ে আছে নীনা বেগম, কমলা বেগম। তাদের ডাকে মীরার ভাবনা ছুটে অপ্রস্তুত হয়। নীনা বেগম কাঁধ হাতে রেখে মীরা তাকায় নানির দিকে। নীনা বেগম ইশারায় কাজী সাহেবকে দেখায়। মীরা সেদিকে তাকাতে কাজী হাসি বজায় রেখে কবুল বলতে বলে। মীরার যেন কথাখানি শ্রবণ হলেও মুখ দিয়ে কোনো শব্দ বের হতে পারে না। কণ্ঠনালী কাঁপছে মেয়েটার, সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। এক পলক করে সবার দিকে তাকিয়ে রিহানের দিকে তাকাতে রিহান ভরসার দৃষ্টিতে তাকায়। মীরা রিহানের দিকে তাকিয়ে থেকে পরপর 3 বার কবুল বলে দিল। রিহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। অতঃপর নিজের পালা আসতে সময় নিল না। রিহান কবুল বলার পরই সবাই আলহামদুলিল্লাহ বলে। কাজে সব কাজ শেষ করে দুজনের সিগনেচার করালো। অতঃপর সব ফর্মালিটি পূরণ করে বিদায় নিল। আস্তে আস্তে সবাই গেল। রিহানকে একজন নার্স এসে একটা ইঞ্জেকশন দিল। ব্যাপার ওষুধ মীরা পাশে বসে দেখে। মানুষটার জেদি মীরা আগে থেকে জানতো, কিন্তু এতটা সেটা কখনো ভাবেনি। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। গায়ে মীরার সেই ধুলো মাখা সাদা কলেজ ড্রেস, আর এটা পরে বিয়ে হয়েছে। হয়তো সে প্রথম যে কলেজ ড্রেস পরে বিয়ের পিঁড়িতে বসেছে। রিহান চোখ বন্ধ করেছিল। মাথাটা এত সময় ব্যথার টন টন করলো। ইঞ্জেকশন দেওয়ার পর কিছুটা যেন হালকা লাগছে। কেবিনে তখন কেউ নেই। মীরার মা দাদি বাড়িতে চলে গিয়েছে। বাইরে শেখ বাড়ির সবাই আছে মীরার জানা মতে। রিহান পিট পিট করে চোখ মেলে মীরার দিকে তাকালো। মীরা রিহানের মুখের দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হলো। মীরা অপলক তাকিয়ে থাকে রিহানের মুখের দিকে। ঠোঁটের এক পাশ লাল হয়ে ফুলে আছে, মাথায় ব্যান্ডেজ। মীরার বুকের ভিতর চিনচিন ব্যথা হয়। মানুষটা কত সহজেই তার হয়ে গিয়েছে। অদ্ভুত এক মায়া পুরুষটার জন্য আগে থেকে থাকলেও আজ যেন মানুষটা নিজের। তার স্বামী অসুস্থ, বিছানায় শুয়ে কতটা কষ্ট না পেয়েছে। মীরা হাত এগিয়ে রিহানের ঠোঁটের করে আঙ্গুল দিয়ে স্পর্শ করে। রিহান চোখ বন্ধ করে মীরা ধরে আসা গলায় শুধালো, ব্যথা? না। মিথ্যে বলছেন। মিথ্যে কথা বলা আপনার অভ্যেস হয়ে গিয়েছে রিহান ভাই। রিহান মৃদু হাসে। তার মীরা রেগে অভিমান, হ্যাঁ অভিমান করে আছে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত যত খুশি ভাই ডেকে নে, সুস্থ হই, তারপর বুঝিয়ে দেবো আমি তোর ভাই না জামাই। মীরার মুহূর্তে চোখ মুখে লজ্জায় এসে ভিড় করে। কথাটা খুব বেশি লজ্জাজনক এমন নয়, কিন্তু জামাই এটা শুনে হঠাৎ মনে হলো আসলেই স্বপ্নপুরুষ, শখের পুরুষ, আজ থেকে তার স্বামী। একটু আগে তারা পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে।
রিহানের কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু সময় চুপ থেকে কিছু বলবে তার আগে কেবিনে কেউ নক করে। মীরা চমকে উঠল, তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে গেল। সেকেন্ড সময় ব্যবধানে রেহনুমা বেগম কক্ষে প্রবেশ করে। হাতে ওনার ফোন আর একটা শপিং ব্যাগ, মুখে ছেলের জন্য বেদনার ছাপি স্পষ্ট। মীরার মন এটা দেখে আরও খারাপ লাগে। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল যেন মীরা বুঝতে পারে না। এখনও সেই দুপুরে গাড়িতে বসে আছে, সে মুহূর্তে ভাসছে চোখের সামনে। তখনও মানুষটা কতটা প্রাণ চাঞ্চল্য ছিল, আর এখন মলিনতায় গেড়া মুখশ্রী। মীরা, একটা 3 পিস আছে, হাত মুখ ধুয়ে এটা পরে আয়। খাবার নিয়ে আসছে তোর ছোট মামা। মীরার হাতে শপিং ব্যাগটা দিয়ে বলে রেহনুমা বেগম। মীরা হাতে নেয় সেটা, ঘাড় নেড়ে কেবিনে থাকা ওয়াশরুমে চলে গেল। রিহান একটু তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করেছে। রেহনুমা গিয়ে ছেলের শুয়োরের কাছে দাঁড়ায়, মায়ের হাত রেখে আলগোছে, নিচু হয়ে অধর ছুঁয়ে দেয় চুলের ভাঁজে। রিহান চোখ খুলে অসুস্থ চোখে হাসে। কাজল কল করেছে, ঢাকা থেকে তোমার মামা অনেকবার কল করেছে, সকালে আসবে। রিহান শুনল, কিছু বলল না। রেহনুমা বেগম ভ্রু কিঞ্চিত কুচকে জানতে চাইল, আব্বা গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট কেন করলো? অনেক দিন গ্যারেজে ছিল, আমি সব চেক করে তো বেরিয়েছিলাম, কিন্তু তারপরও মনে হয় একটা চাকায় সমস্যা ছিল। রিহান কোনো রকম বলল। রেহনুমা বেগম কথা বাড়ায় না, ছেলের হাতে কপালে কয়েকবার চুমু খেল। মীরা 7-8 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রেহনুমা বেগমের দেওয়া বাদামি বর্ণের পাকিস্তানের 3 পিস কলেজ ড্রেস ব্যাগে নিয়েছে। রেহনুমা বেগম এগিয়ে এসে মীরার হাত থেকে ব্যাগ নেয়, কপালে স্নেহের পরশ দিয়ে বলল, সবাই বাড়ি চলে যাবে, তুই থাকবি? মীরা প্রশ্নটার বিপরীতে কি বলা উচিত বুঝতে পারছে না, কিন্তু মন খুব করে এখানে রিহান ভাইয়ের সাথে থাকতে চাচ্ছে। হোক না সেটার সারা রাত বসে থেকেও, তবুও রিহানের দিকে তাকিয়ে দেখে রিহানের চোখ বন্ধ। মীরা মিনমিন করে জানতে চাইল, কেউ থাকবে না? তুই তোরটা বল। মীরা এবার চুপ করে গেল। রেহনুমা বেগম বুঝতে পারে নীরবতার সম্মতির লক্ষণ। উনি মনে মনে খুশি হয়, ছেলের এই এলোমেলো জীবনে কেউ একজন এসেছে। তিনি এছাড়াও কেউ ছেলের জন্য চিন্তা করে। রেহনুমা বেগম মীরাকে বলে বেরিয়ে যায়। ইব্রাহিম শেখ খাবার দিয়ে গিয়েছে, রিহানের জন্য সোপ আর মীরার জন্য সাদা ভাত আর ছোট মাছের তরকারি। মীরার পছন্দের খাবার, সাথে দিয়েছে টক। কিন্তু রিহানকে খাইয়ে দিয়ে মীরা সব গুছিয়ে রাখছে। রিহান ভ্রু কুঞ্চিত কুচকে নেয়, গম্ভীর স্বরে আদেশ করে, খাবার খেয়ে নে। মীরার হাত থেমে যায়। খাবার খাওয়ার কোনো ইচ্ছেই নেই মেয়েটার, টলমল করে চোখ। রিহান পাত্তা দিল না সেদিকে। মীরা ফের বক্সের ঢাকনা লাগানোর জন্য উদ্যাত হতে রিহান আবার চাপা ধমক দিয়ে শুধালো, খাবার খেতে বলেছি। মীরা মাথা নিচু করে ভাঙা স্বরে বলল। খেতে মন চাচ্ছে না। রিহান আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, খাবার খেয়ে তারপরে সব গুছিয়ে রাখবি, অন্যথায় আমি কাকাইকে কল করে এক্ষুনি হসপিটাল আসতে বলবো। না না, খাচ্ছি আমি। মীরা একটা প্লেটে ভাত নেয়, তরকারি নিয়ে একটু টক দিয়ে তড়িঘড়ি করে 2-3 লোকমা মুখে দিয়ে কাশতে লাগলো। তালুতে উঠে গিয়েছে খাবার। রিহান অসুস্থ শরীর নিয়ে ঝট করে উঠে বসে পড়ল। পাশ থেকে পানির বোতলের ছিপি খুলে মীরার মুখের সামনে ধরে কোনো রকম একটু পানি নিয়ে খেয়ে মীরাকে শান্ত করল। তবে পুরোপুরি হলো না। এবার চোখের জল ছেড়ে ফুপিয়ে উঠল, হিসকি তুলতে তুলতে বলল, আমি আর খাবো না রিয়ান ভাই, খাবার খেতে ইচ্ছে করছে না। রিহানের পেট মুচড়ে হাসি পায়। হাসে না সে, হাসলে মাথায় সমস্যা হতে পারে। তার চেয়েও বড় কথা, মেয়েটার জন্য তার মায়া হয়। তার শোকে বেচারি না খাওয়াও ভুলে গিয়েছে। রিহান ফোঁস করে দম ছাড়ে, ইশারায় সব গুছিয়ে রাখতে বলে। মীরা খুশি হয়, ঝটপট সব গুছিয়ে পাশের ক্যাবিনেটে লক করে রাখে। মীরা হাত ধুয়ে এসে রিহানের পাশে টুলে বসার জন্য উদ্যাত হতে রিহান ওকে টেনে নিজের পাশে বসায়। বসা মাত্র 2 হাতে নিজের বুকের ওপর নিয়ে নিল। ব্যথা পেল, অল্প ভ্রু কুচকে আসে ব্যথায়। তবে সেদিকে ধ্যান না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে। মীরার এই নিয়ে দ্বিতীয়বার রিহান নামক পুরুষটার গভীর আলিঙ্গন আবদ্ধ হলো। শরীর জুড়ে আবদ্ধ শিহরণ বয়ে গেল, বুকের ভিতর ধুকপুক শব্দে করছে। রিহান অনুভব করলো কি সেই শব্দ, হয়তো ফিসফিস করে বলল, আজকের রাতটা তোরা রইল। ইফার ঢাকা রয়েছে, কাল আতিক চৌধুরীর সাথে যাবে গ্রামে। খবরটা তারা সন্ধ্যায় পেয়েছে। যদিও তৎক্ষণাৎ যেতে চাইছিল সবাই, তবে রিয়াদ শেখ সবাইকে আশ্বস্ত করেছে গুরুতর কোনো আঘাত পায়নি। কাল সকালে বাড়ি নিয়ে যাবে। বাড়িতে যেন আসে সবাই। ঈশিতার পরীক্ষা চলছে, সেও ভাইয়ের জন্য অস্থির ছিল। শিশিরও যাবে, অনেকদিন ফুপির বাড়ি যাওয়া হয় না। তার উপর রিহান আর কাজলকে চৌধুরী পরিবার কেউ ভিন্ন নজরে দেখেনি। সেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে সবাইকে বসে থাকবে। শিশির কয়েকটা ড্রেস নিয়ে নিচ্ছে একটা ব্যাগে, সাথে ঈশিতাও রয়েছে। ঈশিতার মন খারাপ, আজ কত মাস হয়েছে সেও গ্রামে যায় না। শিশির ব্যাগের চেইন আটকে ঈশিতার পাশে বসে সেই 2 হাতে
মুখ আগলে নিজের দিকে করলো, ঠোঁট উল্টে বলল, আমার ইশিরানির মন খারাপ করে না। তোমার পরীক্ষা শেষ হলে আমরা দুজন আবার যাব। আপু, ভাইয়া। ঈশিতা কাঁদো কাঁদো হয়ে বলে। শিশির আলতো হাতে জড়িয়ে ধরে ঈশিতাকে আশ্বাস দিয়ে বলল, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। শিশির ঈশিতার মাথায় হাত বুলিয়ে দেয়। এর মধ্যে দরজায় কেউ নক করলো। শিশির অনুমতি দিতে ইফাদ রুমে প্রবেশ করে। দৃষ্টি তার ফোনের দিকে নিবদ্ধ, আর সেভাবে থেকে জিজ্ঞেস করলো, পেতনি রানী, তোর ল্যাপটপে চার্জ আছে? আমারটা ডাউন, একটু দে না। শিশির ঈশিতাকে ছেড়ে উঠে দাঁড়ালো। ভ্রু কিঞ্চিত কুচকে বিছানার অপর পাশে গেল। ল্যাপটপ হাতে নিয়ে বিছানায় ফের বসলো। কিবোর্ড আঙ্গুল চালাতে চালাতে পাল্টা প্রশ্ন করলো, কি এমন জরুরি কাজ তোমার যে চার্জ হতে হতে আমার ধৈর্য ফুরিয়ে যাবে? ইফাদ ফোনে কিছু টাইপ করতে করতে জবাবে বলে, একজনের সাথে ভিডিও কলে কথা বলবো। শিশির হাত থামে। বুকের ভিতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করে। ধেরে আসা গলায় ঝট করে বলে উঠল, স্পেশাল? ইফাত বোনের দিকে এক পলক তাকালো, ফোন পকেটে রেখে খুব স্বাভাবিকভাবে জানালো। নিউ গার্লফ্রেন্ড। শিশিরের চোখের কোঠায় জল জমে, যেটা গড়িয়ে পড়ার আগে মুছে নিল। মানুষটা কোনো তার দিকে এখন একটু তাকালো না। কেন চোখের গভীরে তাকিয়ে শিশিরের বিন্দু বিন্দু করে জমা ভালোবাসা বুঝতে পারে না। শিশির ল্যাপটপের শাটার বন্ধ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো, আপনি আড়ালেই রয়ে যাবেন আমার ভালোবাসার পিঞ্জিরা।